এটা আমাদের শেষ ভিডিও, 6th ভিডিও, আমাদের চারধাম যাত্রার অন্তিম ভিডিও। তো দেখুন আমরা এখন বদ্রীনাথে আছি। বদ্রীনাথে কিন্তু এরকম ঘটনা হয় কিনা আমাদের জানা নেই। দেখছি মন্দির বন্ধ হয়ে গেল 3 ঘন্টার জন্য, বেলা 12টা থেকে 3টের সময় খুলবে। তো কী করি, আমরা চলে আসলাম মানা গ্রামে। ওই সময়টুকুন আমরা মানা গ্রামে সময় কাটানোর জন্য চলে আসলাম। এই যে ব্যাসদেব গুহা, এই যা দেখছো মানা গ্রাম। বদ্রীনাথ থেকে মানা গ্রামের দূরত্ব আনুমানিক 4 কিলোমিটার হবে। পায়ে হেঁটেও আসা যায়, অনেকে দেখছি পায়ে হেঁটেও আসছে। আর আমাদের তো গাড়ি ছিল, আমাদের গাড়ি এখানে নিয়ে আসলো। এই যে গণেশ গুফা, গণেশ গুফাতে এত ভিড়, আমরা লাইনে দাঁড়িয়ে বললাম না দেখার দরকার নেই, দর্শন চলো। আমরা কিন্তু রাস্তায় সমানে সবাই প্যাকেটে প্যাকেটে জল কিনছিলাম। আমরা এটা আমাদের জয়েন্টলি এটা খরচ হচ্ছিল। আজকে হচ্ছে 5 তারিখ 5/7/2026। আমরা এই মুহূর্তে বদ্রীনাথে রয়েছি। এই পিছনে আজকে একটু সমস্যা তৈরি হয় বদ্রীনাথে। সকালে আমরা এসে সবাই স্নান টান করে যখন তর্পণ দিচ্ছি সবাই, তারপরে 12টা নাগাদ 12:30 নাগাদ মন্দির বন্ধ হয়ে যায়, 3টায় খুলবে। এই সময় আমাদের মধ্যে একটু অস্থিরতা তৈরি হয়। যাই হোক, সবাইকে বুঝিয়ে টুঝিয়ে আমি এখানে ওইফাকে বললাম চলো মানাই যাই, মানা দর্শন করে এসে তারপরে বদ্রীনাথ দর্শন করে যাব। কারণ চারধাম আমাদের দর্শনের উদ্দেশ্য ছিল, ধাম দর্শন না করে যাওয়াটাও ঠিক হবে না। তো যাই হোক, এখন বিকাল 5টা বাজে, প্রায় 5টা সাড়ে 5টা হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের অনেক আগেই চলে যাওয়া, বেরিয়ে 4টা নাগাদ আমাদের টার্গেট ছিল যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সেটা সম্ভব হলো না, ঘন্টাখানেক লেট হয়েই গেল, কিছু করার নেই। এখনও 2-4 দিনের দর্শন বাকি আছে, তবে খুব বেশি ভিড় নাই। জুলাই আগস্ট মাসে কিন্তু লাস্ট জুলাইয়ের 1st এবং পুরো জুলাই আগস্ট মাস, এই সময় কিন্তু বদ্রীনাথ অনেক হালকা থাকে। এখানে সবাই তর্পণ দেবে। হ্যাঁ, যা তাড়াতাড়ি চলে আসে। পিছনে যারা আছেন ওদেরকে একটু খেয়াল করো তুমি, পিছনে যারা আছে ওদের একটু খেয়াল করো, ওরা থাকলে ওদের পিছনে পিছনে চলে আসে। এক দলের দর্শন হয়েছে আর এক দলের দর্শন হয়নি, কি করা যাবে? যাদের দর্শন হয়নি তাদের তো দর্শনের ব্যবস্থা করে দিতেই হবে। সেই জন্য আমরা এখানে ঘন্টাখানিক অপেক্ষা করলাম তাদের জন্য। এবার আমাদের হোটেলে ফেরার পালা। পিপুলকোটি চলে যাব আবার আমরা, প্রায় 100 কিলোমিটার দূর। ড্রাইভার আগেই বলে দিয়েছে কমসে কম 3 ঘন্টা কিন্তু এখান থেকে লাগবেই। তো আমরা বেরোলাম প্রায় 5:30, তাহলে আমরা ধরে রাখি 8:30। 8:30টার আগে আমরা কিন্তু পিপুলকোটিতে পৌঁছাতে পারবো না। 100 কিলোমিটার রাস্তা পাহাড়ে ধীরে ধীরেই চালাতে হয়। আর রাস্তায় তো অনেক কিছু দেখবো, রাস্তায় আমাদের কাছে দর্শনীয় অনেক কিছুই আছে। এখানে অনেক কাণ্ড ঘটলো। অশোকবাবু হারিয়ে গেলেন, বৃদ্ধ মানুষ, তাকে খুঁজতে আমাদের একটু সময় লেগেছিল। একটু আমরা এখানে একটু অস্থির হয়ে গেলাম, ভদ্রলোক গেলেন কোথায়। সেসব দিন ওনাকে পাওয়া গেছিলো। তারপরে আমাদের রায়গঞ্জের শুভ্রা, রায়গঞ্জের আরও 2-1 জন, এরাও দেখছি অন্য একটা ইসে চলে গেছে, পার্কিংয়ে চলে গেছে। তো সবকে জায়গা এক এক করে টোরে আমরা এই বদ্রীনাথ গেট থেকে, এই গেট দিয়ে প্রবেশ হয়েছিল আমাদের। এই গেটটা নতুন বানিয়েছে, বেশ সুন্দর বানিয়েছে। আমরা বেরিয়ে চললাম। আকাশের অবস্থা ঠিকঠাকই আছে। তখন আমি তাকে দেখি, আরে ভাই আমি তো কই হয়নি, বলে 20 রুপিয়া নিকালো। মানে 2 জনের জন্য 20 টাকা। তারপর উনি আসলো, আসার পর আমি জানি মানে আসলো, তখন আমি তাড়াতাড়ি উনি আসার আগে ব্যাগ ট্যাগ গুলো সব ছেলে থেকে দিলাম। ও বলছে কি কোই পুলিশওয়ালা দেখেগা তো না পকড়েগা। তা আমি বললাম যে আমি তো কই হয়নি। দেখো, যখন তুমি যৌথভাবে ঘুরবে, একসাথে অনেককে নিয়ে ঘুরবে, তখন কিন্তু এই আনন্দগুলো উপভোগ করা সম্ভব হবে। গ্রাম শেষ করে হনুমানজির মন্দির রাস্তায়, বদ্রীনাথ থেকে 10 কিলোমিটার আসার পরে এই রাস্তার পাশে হনুমানজির মন্দির, খুব সুন্দর। একটু দর্শন করে যাই। হনুমান চট্টি বলে এটাকে। ওকে, এটা আমাদের ভ্রমণ প্যাকেজের মধ্যে আছে। হনুমান চটি রাস্তার একদম পাশে, এটা তো দর্শন করতে হবে। সন্ধ্যা 6টা বেজে গেছে, কিন্তু যেহেতু এখানে দেরি করে একটু সন্ধ্যা হয়, এই জন্য এখনও দিনের আলো আছে। আর এই দেখো রাস্তার পাশে পাণ্ডুকেশ্বর মন্দির। যদি আমরা বদ্রীনাথ থেকে একটু সময় করে বেরোতাম, তাহলে এখানে নিচে নেমে কিন্তু এই মন্দির দর্শন করা যেত। তো ড্রাইভার বললো আপনি যদি মন্দির দর্শন করতে চান অনেকটা সময় লেগে যাবে, এতগুলো মানুষ আবার একত্রিত করা, তো উপর থেকেই আপনারা দর্শন করে নিন, হাতে সময় নেই, অনেক রাত করে তাহলে বাড়ি ফিরতে হবে। তো ড্রাইভারের কথা মতো আমরা এখন এসেছি আমাদের চারধাম যাত্রা শেষ ফেরার পথে বিষ্ণুপ্রয়াগ দর্শন করব। এখনও দিনের আলো আছে, এই জন্য আমরা বিষ্ণুপ্রয়াগ দর্শনটা করে নিই। ভেরি গুড।
চলো এই এখানে পাথর নিয়ে নিবা, পাথর নিয়ে নিবা। হ্যাঁ চলো, বিষ্ণুপ্রয়াগের গেটের উল্টো দিকে একটা বেশ ফলের দোকান ছিল। আজকে আমাদের দুপুরের আহার খুব ভালো হয়নি, দু একজন একটু ইচ্ছা প্রকাশ করলো যে কী করা যায়। তো দেখছি এখানে বেলের শরবত বিক্রি হচ্ছে 40 টাকা গ্লাস। এখানকার কিন্তু উত্তরাখণ্ডের আমরা দেখলাম বেলের কোয়ালিটি কিন্তু খুব ভালো। তো সবাই মিলে আমরা এখানে একটু একটু যার যার মনে হলো একটু একটু করে বেলের শরবত খেলো। তারপরে আমরা বিষ্ণুপ্রয়াগ দর্শনে এগিয়ে গেলাম। এই দেখো গোমুখ থেকে আসলো না, এই গোমুখ থেকে ভাগীরথী, এই দেবপ্রয়াগ, এই রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। আমরা এখন আছি এই নন্দপ্রয়াগে, আমরা বিষ্ণুপ্রয়াগে আছি, এই প্রথম প্রয়াগ। হ্যাঁ, আমার একটা ভিডিও আছে, যদি কেউ দেখেন প্লেলিস্টে গিয়ে দেখতে পারবেন। পঞ্চ কেদার এবং সপ্তবদ্রীর মধ্যে সেই বদ্রীনাথ খোলা ছিল না। বদ্রীনাথ আমি আগেও দেখেছি, 5টা বদ্রী আমরা দর্শন করেছিলাম। আপনি প্লেলিস্টে গিয়ে পঞ্চকেদারের একটা ভিডিও আছে, দেখবেন, খুব সুন্দর। সেইখানে কিন্তু এই প্রয়াগ, প্রত্যেকটা প্রয়াগ আমরা দর্শন করেছি এবং সেখানে স্নান করেছিলাম। পঞ্চপ্রয়াগে আমরা স্নান করেছিলাম, তার সাথে ছিল কার্তিক স্বামী মন্দির। হ্যাঁ, এইগুলো নিয়েই রুদ্রপ্রয়াগ থেকে গিয়েছিলাম আমরা, কর্ণপ্রয়াগ থেকে। তো সেই ভিডিও আপনারা দেখতে পারেন। তো চলুন, এখন তো স্নানের কোনো উপায় নেই। তো এটা হচ্ছে অলকানন্দা এবং ধৌলি গঙ্গার সঙ্গমস্থল। বদ্রীনাথের দিক থেকে এটা প্রথম সঙ্গমস্থল। প্রচণ্ড জলের স্রোত, হ্যাঁ, নিচে ঘাটে নামার উপায় আর বিভৎস আওয়াজ। তো চলো, বেলের শরবত খাবে সবাই। এটা কিন্তু শরীরের পক্ষে ঠিকই আছে এবং সময়টাও ঠিক আছে। এই সময় কিন্তু একটু বেলের শরবত খাওয়া যেতে পারে। আর আমরা দেখছি উত্তরাখণ্ডের বেলগুলো খুব কোয়ালিটি বেল। খাওয়া হলো 40 টাকা গ্লাস, একটু তো বেশি আছেই। আমাদের আরো টাকা দিতে হবে। হ্যাঁ, সবাই 2000 করে আর দিয়ে দিবা। 10,000 যারা দিয়েছে আমি তো লিস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিছ অনলাইনে? আপনার দিতে হবে না, আপনার বেশি আছে, এ দিবে। আচ্ছা 2000। আমি হোটেলে গিয়ে দিয়ে দেবো। হোটেলে গিয়ে দিতে হবে না? হ্যাঁ, তোমার দিতে হবে। সম্পাদ পয়সা পরে আছে। 2000 দিয়ে 12,000 হলো তো। তারপর আমি কালকে হোটেলে গিয়ে সব হিসাব দিয়ে দেবো। দাদা সম্পাদ যেটা টিকিট রিফান্ডটা। এই হোক, রাস্তায় আনন্দ ফুর্তি করে টোরে গতকাল অর্থাৎ 5 তারিখে আমরা রাত্রি 9টা নাগাদ পিপলকুটিতে পৌঁছালাম। সেখানে রাতের আহার করলাম হোটেলেই, কেন রান্নার গ্যাস শেষ, রিস্ক নিলাম না। আর এই যে 7 তারিখ আমরা এখন ফিরে চলেছি আমাদের 4 ধাম দর্শন শেষ করে হরিদ্বারের দিকে। ভোরবেলায় 6:30টার দিকে বেরিয়েছি। তাড়াতাড়ি সবাইকে বলেছি বেরো, তাহলে রাস্তায় কিন্তু অনেক কিছু দেখার আছে যেগুলো দেখা সম্ভব হবে। আর যদি আলসামি করো, দেরি করো, তাহলে কিন্তু অনেক কিছু মিস হবে। তবে এটা একদম সত্যি কথাই বলি, মিসই হয়েছে, কারণ আমরা আমাদের সময়কে ঠিক মতন মেনটেন করতে পারিনি। তো যাই হোক, এখানে আমরা যেহেতু রাস্তায় চলতে চলতে, চলুন একটু ভ্রমণের কথাই শুনি। এই যে ভ্রমণ হলো আমাদের, আমরা 24 তারিখে হাওড়া থেকে সবাই রওনা দিয়েছি। 25, 26, 27 তারিখে আমরা বেরোলাম 4 ধাম যাত্রায়। এই দেখো, রাস্তা পথে কিন্তু অলকানন্দা এবং নন্দাকিনীর সঙ্গমস্থল নন্দপ্রয়াগ আমাদের নজরে পড়লো। এখানে একটু গাড়িটা দাঁড়ালো। গাড়ি দাঁড়ানো মানেই উঠতে আর নামতেই লাগছে 20 থেকে 25 মিনিট। তুমি বোঝো এরা কীভাবে এদের নিয়ে চলা যাবে। আর কিছু করার নেই, একটু বেশি সময় এখানেও লেগে গেল। তারপরে সবাইকে আবার একত্রিত করে চলো এবার বেরিয়ে পড়া যাক, এত সময় দেওয়া যাবে না। তো যাই হোক, 27 তারিখে আমরা বেরিয়েছিলাম 4 ধাম যাত্রা করতে। আর এই যে 6 তারিখে আমরা ফিরে যাচ্ছি। 9 রাত 10 দিনের ট্রিপ ছিল, প্যাকেজ ছিল 9 রাত 10 দিনে। প্যাকেজ বলতে আমরা খালি গাড়িটাই ভাড়া করেছিলাম, মাথা পিছু একটা অ্যামাউন্ট দিয়েছিলাম। আর বাকিটা আমরা নিজেরাই ব্যবস্থা করেছি। জল, পানীয় জলের ব্যবস্থা, আহারের ব্যবস্থা, বাজার ঘাট সব অনেক করে নিয়েছিলাম। ওকে, এই দেখো রাস্তায় আবার একটা কিন্তু প্রয়াগ আসছে। প্রথমে পড়বে কর্ণপ্রয়াগ, তারপরে রুদ্রপ্রয়াগ। ড্রাইভার আমাদের বলে দিয়েছেন আপনার 5টা প্রয়াগই কিন্তু দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই যে আমরা অলকানন্দা এবং পিন্ডার নদীর সঙ্গমস্থল
কর্ণপ্রয়াগকে পার করছি। ওই যে দেখা যাচ্ছে দূর থেকে। যদি হাতে সময় থাকতো তাহলে কিন্তু এগুলোতে নামা যেত, কিন্তু এখন তুমি নেমে খুব একটা কিছু করতে পারবে না, খুব বেশি একটু হাতে জল দিতে পারবে, স্নান তো করাই যাবে না, নদীর যে বিভৎস রূপ এখন আছে। তবে আমরা যখন পঞ্চপ্রয়াগ এবং সপ্তবদ্রী জার্নি করেছি তখন কিন্তু স্নান করেছি। ওকে, তো যাই হোক, তো চলো এগিয়ে চলা এবার আমাদের। আমরা আর একটু বলি, আমাদের কিন্তু রোজ রান্না হচ্ছিল এবং এই রান্নার কাজে সবাই আমাকে সাহায্য করতো, আর আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না করতে পারতাম। আমার এই একটা, এটাকে যাই বলো কোয়ালিটি বলো আর যাই বলো, আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, এই যে আবার একটা সঙ্গমস্থল অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ। এই যে রুদ্রপ্রয়াগ টাউনটা দেখছো না, এটা কিন্তু বিরাট টাউন, এটা বিরাট টাউন। এইখানে আমি নাইট স্টে করেছি এবং খুব ভালো লাগে এখানে থাকতে। এইখান থেকে কিন্তু আমরা তোমার ইসে গিয়েছিলাম কনকচৌরি, যেখান থেকে কার্তিক স্বামী টেম্পল দেখেছিলাম, ওটাও কিন্তু ট্রেকিং করতে হয়। তো যাই হোক, ড্রাইভার বললেন যে না, এইসব জায়গায় আপনাকে দাঁড়া করানোই যাবে না, আপনি দাঁড়ালেই সময় নষ্ট হবে। তারপরে কী আছে, সব থেকে বড় সমস্যা, টাউনের উপরে কিন্তু পার্কিং নেই। সুতরাং আমি যদি বাইরে কোথাও দাঁড়াই, আপনারা আবার হেঁটে আসবেন যাবেন, অনেকটা সময় লেগে যাবে। তো আমরা ড্রাইভারকে নিরাশ করিনি, তার কথা মতন আমরাও খানিকটা তার কথাতে এগ্রি করেই দেখেছিলাম না ঠিকই এইসব জায়গায় দাঁড়ালে কিন্তু আমাদের যাত্রা অথবা হরিদ্বারে ঢুকতে আজকে অনেক দেরি হয়ে যাবে। এই যে চলে আসলাম আমরা ধারী দেবীর মন্দির, এটা আমাদের প্যাকেজের মধ্যে আছে। ড্রাইভার এখানে দাঁড়ালেন, বললেন আপনারা মন্দির দর্শন করুন, এখানে একটু ব্রেকফাস্ট করুন। বেলা 10:30 11টা হয়েছে, দেখা যাক চলো। 6/7/2026 তারিখ আমাদের প্যাকেজের মধ্যে রাখা, যেগুলো আমাদের ভ্রমণের মধ্যে ছিল, আমরা ধারী দেবীর মন্দির দর্শনে এক এক করে বেরিয়ে পড়লাম গাড়ি থেকে। এখানেও সেই একই কাণ্ড, উঠতে নামতে অনেক সময় লেগে যায়, বয়স্করা আছে তো একটু তো হবেই। আর এই দেখো রাস্তার মধ্যে এক অপূর্ব দৃশ্য, মারপিটের দৃশ্য দুইজনে। আমি এবার একটু মজা করে দেখছিলাম, ফটো তুললাম। কত বিচিত্র জিনিস তুমি এই চলার পথে দেখবে। আর সব থেকে বড় কথা, এই যে আমাদের মধ্যে যে 34 জন আছে, 34 জন 34 ভ্যারাইটি। এরা সব দেখতে মানুষের মতন, কিন্তু এদের ভ্যারাইটি কিন্তু অন্য। হ্যাঁ, এদের প্রজাতি এক এক প্রজাতি, কারো সাথে কিন্তু কারো মিল নেই। হ্যাঁ, আর যা মিল টিল দেখছো না, এই যে বাইরের যা মিল দেখছো, এইগুলো সব লোক দেখানো মিল, এটা জোরে বলা যাবে না। এটা এই জন্য আসতেই বললাম। এই যে সুনীলবাবু এখানে পয়সাটাকে খুচরো করে নিচ্ছেন, এখন ভিক্ষা টিক্ষা দিতে হবে, কারণ কি যাত্রার অন্তিম পর্যায়ে চলে এসেছি। এখন একটু এই যে পুণ্য কাজ করে টোরে যেতেই হবে, তার জন্য যা অর্থ রয়েছে এগুলো বিলিয়ে টিলে যেতে হবে। তো ধাম যাত্রা করলে এটা নিয়মই আছে, একটু দান ধ্যান করতে হয়। তাছাড়াও ধাম যাত্রা কতগুলো বেসিক নিয়ম কিন্তু আপনাকে মেনে চলতে হবে, যেমন বাড়ি ফিরে আপনাকে বৈষ্ণব সেবা করতে হবে, মানুষকে খাওয়াতে হবে। আর চারধাম যাত্রা একটা জিনিস মনে রাখবে সবাই, এটা অনেকে জানা আছে তবুও বলছি, এই যে আমরা কিন্তু ধারী দেবীর মন্দিরে রয়েছি, নিচে প্রচুর জল, তার উপর মন্দিরটা এত সুন্দরভাবে বানানো। তো চারধাম যাত্রা দেখো একটা জিনিস মেনে চলতে হয়, সেটা হচ্ছে তুমি চারধাম যাত্রার পরে কিন্তু নেপালের পশুপতিনাথ মন্দির কিন্তু দর্শন করতে হয়, তবে এই যাত্রা পূর্ণ হয়। তো আমরা তো আগে দর্শন করেছি, আমি এর আগেও 2বার পশুপতিনাথ দর্শন করেছি। তো সবাইকে এটা বললাম। আর কি করতে হবে, এখানে তোমাকে দান ধ্যান করতে হবে, আর বাড়ি গিয়ে বৈষ্ণব সেবা করাতে হবে। তো অনেকে কি করে, বাড়ি গিয়ে আর বৈষ্ণব সেবা কী করবে, এখানে আমরা যারা আছি কেউ এক আধ দিনে খরচ দিয়ে দিল, কোনো একটা খরচ করে দিয়ে ওই বৈষ্ণব সেবার মতনই খরচ করে দেয়। জয়
রাস্তায় ড্রাইভার একটু দাঁড়ালেন, বললেন যে আমাদের সকালে ব্রেকফাস্টটা নিয়ে আমরা একবারে দুপুরের আহার করে নেব। 12টা নাগাদ এক জায়গায় দাঁড়ালেন, আমাকে আবার মুক্তি দিয়ে দই খাওয়ালেন, এটা খাওয়াচ্ছে ওটা খাওয়াচ্ছে। তো আমি আবার ল্যাপটপ নিয়ে বসে সবার একবার প্রাথমিক হিসাব দেখিয়ে দিলাম, হ্যাঁ, যে দেখো কার কীরকম টাকা খরচ হয়েছে। সবার একই খরচ হয়, একটু 200-500 টাকা একটু ডিফারেন্স হয়ে যায়, কেন হোটেলের ঘর শেয়ারিংয়ে একটু সামান্য ডিফারেন্স হয়ে যায়, বাকি সব ঠিকই থাকে। কারণ আমরা যা কিছু সারাদিনে খরচ করি সবগুলোকে কিন্তু যোগ করে সংখ্যা দিয়ে, যত সংখ্যা আছে তা দিয়ে ভাগ করে সবাইকে একদম ইকুয়াল শেয়ারিং করে নিই। কে 1 কাপ চা খেলো, কে 2টো বিস্কুট খেলো, এগুলো কিন্তু দেখা হয় না। এগুলো কিন্তু আমাদের হিসাব করা সম্ভব নয়। এ বললো আমি তো খাইনি, আমি তো 1 বোতল জল পেয়েছি, আমি তো 2 বোতল পেয়েছি, এসব আমরা কেউ বলেও না। তবে আমাদের মধ্যে কেউ কোনো দিন আজ অবধি এখন অবধি বলেনি। 2-1 জন থাকে, তারা একটু বলে, তাদেরকে একটু বুঝিয়ে দিতে আর কিছু নয়। তো চলো আমরা এখন চলে আসলাম দেবপ্রয়াগ, আমাদের অন্তিম প্রয়াগ দেবপ্রয়াগ। এখানে অলকানন্দ আর ভাগীরথীর সমন্বয় মানে সঙ্গম হলো। এই দেবপ্রয়াগে পতঞ্জলির একটা বৈদিক গুরুকুল রয়েছে, সেটা এই রাস্তার পাশে, ওটাকে আমরা একটু দেখলাম। দেখে আমরা দেবপ্রয়াগে এখন দেখলাম, মানে কি গাড়ির থেকে দেখলাম, নিচে নামার উপায় নেই, নিচে নামলেই আবার সেই আধা ঘন্টা 1 ঘন্টার ঝামেলা পাকাবে সব। তো যাই হোক, দেবপ্রয়াগে এসে একটা দোকানে কথা বলা, হোটেলে সবাই বলছে আমরা দুপুরে একটু আহার করব, এখন তো রান্নার কোনো আর ব্যবস্থা নেই। তো একটা হোটেল এইখানে আমাদের একটু ভুল হয়ে গেল, আমরা 1টা নাগাদ দেবপ্রয়াগে আসলাম ঠিকই, কিন্তু এখানে যদি 2টো হোটেলে কথা বলা হতো তাহলে খুব ভালো হতো। একটা হোটেলে করতে গিয়ে এখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়, যার ফলস্বরূপ আমরা হরিদ্বারে যে প্রবেশ করি আজকে একটু দেরি হয়ে যায়। দেবপ্রয়াগে নদীর দেখো 2টো কালার, এখানে ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গম। ওই দেখো অলকানন্দ ওইদিকে ঘোলা জল, আর এদিকে সবুজ জল হচ্ছে ভাগীরথী। সবাই আমরা এখান থেকে সঙ্গম দর্শন করলাম। 2-1 জন নিচে নেমেছিল, নিচে অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হয়। একবার আমি এখানে স্নানও করেছি দেবপ্রয়াগে, পবিত্র ভূমি উত্তরাখণ্ডের। এইখান থেকেই কিন্তু, এই ভূমি থেকে, এই সঙ্গম থেকে কিন্তু আমাদের গঙ্গা নদী তার নিজস্ব নাম ধারণ করে, গঙ্গা নাম ধারণ করে টুয়ার্ডস গঙ্গাসাগর, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে গিয়ে পৌঁছায়। এই হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ির ড্রাইভার। এর সাথে কিন্তু আমার খুব একটা কথা টথা হয়নি, কিন্তু মুসলিম, কিন্তু খুব ভালো। কিন্তু একটু নাকি মানে গ্যারাকল করেছে একটু, সবাই একটু এর সম্বন্ধে একটু অভিযোগ করছিল। যাই হোক, এইটুকু তো হবেই, 10 দিন একসাথে থাকা। আজ দুপুরের আহারের ব্যবস্থা করেছেন অশোকবাবু এবং উৎপলা দিদিভাই। 1003 টাকা খরচ হলো 34 জনের খেতে। হ্যাঁ, এরা দুজনে মিলে ওটা পেমেন্ট করে দিলেন। ওই যে বললাম বৈষ্ণব সেবা, ব্যাস বৈষ্ণব সেবা হয়ে গেল। আর বাড়ি গিয়ে করুন আর না করুন তেমন কোনো ব্যাপার নেই। সবাই মিলে আমরা দেবপ্রয়াগ দর্শন টর্শন করে টোরে এই যে দুপুরের আহার চলছে। আহার কিন্তু টেস্টি, কিন্তু এই আহার কিন্তু শরীরের জন্য খুব একটা উপযুক্ত নয়। কারণ কি আছে, টেস্ট করতে গিয়ে এর মধ্যে এমন সব মশলাপাতি দিয়েছে যেগুলো আমাদের পেটের পক্ষে খুব একটা উপকারী নয়। এবার আহারটার করে একটু দেরি করেই জল কেনা হলো, এখান থেকে 5 কার্টুন জল কিনলাম, 200 টাকা করে কার্টুন, অনেকটা কমে এসছে জলের দাম। নিয়ে গাড়িতে লোড করে চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঋষিকেশ। এইখানে আবার আমাদের ভ্রমণ নিয়ে একটু কথা বলি। দেখেন, আমাদের ভ্রমণে এইবার যে ছিল না, এইবার আমার সাথে প্রথমবার পরিচয় হলো এরকম কয়েকজন ছিলেন, যেমন অশোকবাবু, অনিতা দিদিভাই, এরা কলকাতা থেকে বর্ণিতা দিদিভাই, এদের কিন্তু আমার সাথে প্রথমবার আমার দেখা পরিচয়। সকলেই খুব ভালো ছিলেন। একটু দেখুন আন্ডারস্ট্যান্ডিং, 10টা লোক এক জায়গায় থাকতে গেলে, 10টা লোক এক জায়গায় থাকতে গেলে তো একটু হবেই। এই যে আমরা চলে আসলাম ঋষিকেশ। ঋষিকেশের ওই যে লক্ষ্মণ ঝোলাটা নতুন করে আবার বানাচ্ছে, ওটা দেখার আমার খুব শখ। পেপারে পড়েছি যে ওটা নাকি উদ্বোধন হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। গিয়ে দেখলাম সে বিশাল অবস্থা, স্টিলের রড দিয়ে গ্লাস কাঁচ টাচ লাগিয়ে হাঁটার পথ বানিয়েছে। ওরে বাবা রে বাবা, এটা খুব তাড়াহুড়ো করে দেখলাম। তবে গ্লাস ওয়ার্কটা এখনও চালু হয়নি, হলে ওটা নিশ্চয়ই টিকিট সিস্টেমেই হবে। আমরা ওটা দেখে বেরিয়ে গেলাম। তবে ওটা দেখতে গিয়ে উঠতে এবং নামতে সবার দম বেরিয়ে গেছে। হ্যাঁ, অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে, আবার নামতে হয়েছে। তো এখানেও আমাদের বেশ কিছুটা সময় নষ্ট হলো, কিন্তু আমাদের তাড়া আছে। আমাদেরও কিন্তু হরিদ্বারের সময় মতো না ঢুকলে রাতের আহার পাওয়া যাবে না।
লক্ষ্মণঝোলা ব্রিজটা দেখতে গেছিলাম। অনেক দিন ধরে এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, ব্রিজটা চালু হয়েছে। দুই পাশে যে গ্লাস ব্রিজটা তৈরি হয়েছে সেটাতে এখনও চলাচল করছে না লোক, ওটার পারমিশন হয়নি। নিশ্চয়ই একটা টিকিট হবে, কিন্তু তৈরি হয়েছে। তো সুন্দর, পুরোনো ব্রিজটাকে পুরো একদম নতুন করে বানিয়েছে। স্টিলের মোটা মোটা পাথর দিয়ে দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। আগামী দিনে এটা একদম দারুণ, ঋষিকেশ একটা দারুণ দেখার জায়গা হবে বোঝা যাচ্ছে। চলুন, এই 10 দিন যারা আমাদেরকে সুন্দরভাবে যত্ন সহকারে গাড়িতে করে ঘোরালো, সেই দুজন ড্রাইভারের হাতে আমরা 12,000 টাকা তুলে দিলাম বকশিস হিসাবে। এটা আমাদের খুব মানে এতে কেউ বিরোধ করেনি, এত সুন্দর এরা ঘুরিয়েছিল। চলুন একটা কবিতা শুনি। কবিতাটার নাম হচ্ছে চারধাম যাত্রা। চারধাম যাত্রা সম্পন্ন হলো উপরওয়ালার আশিসে, নির্বিঘ্নে কাটলো সবর জয়ন্ত দাদার প্রয়াসে। কোথায় কি খুঁটিনাটি, কোথায় কি নিদর্শন, অভিভাবকের মতন তিনি দিয়ে গেছেন বিবরণ। বন্ধুসুলভ আচরণে আমরা সবাই মুগ্ধ, সুন্দর এই ব্যবস্থাপনায় কেউ নেই মোটেই ক্ষুব্ধ। অতি দুর্গম চড়াই উতরাই তবুও দ্বিধাহীন ছন্দে অতিক্রম করেছে সবাই অনবিল আনন্দে। ভরসা একটাই, আপদে বিপদে আছেন জয়ন্ত স্যার, কৃতজ্ঞতায় আবদ্ধ থাকুক চারধামের যাত্রার পরিবার। চালক ভাইদের নিপুণতায় পাড়ি দিয়েছি দীর্ঘ পথ, অভিনন্দন তাদেরও জানাই, হয়ে সকলেই একমত। এ যাত্রার সকল সাথীকে জানাই উষ্ণ অভিনন্দন, সুখ স্বাচ্ছন্দ্যে ভরা থাকুক সবাকার পরিজন। এক ক্লাস আনন্দ নিয়ে ফিরে যাব যে যার ঘর, টেলিফোনে যোগাযোগটা থাকে যেন নিরন্তর। এক্সিলেন্ট, বহুত সুন্দর, বহুত সুন্দর। এবার শোনো শোনো, এই ভালো করে দাঁড়া, শুরু হয়ে গেল সব। 200 টাকার একটা গাইড করা আছে, কথা বলে লাভ নেই, কথা বলার বহু সময় আছে। এই যে গাইড ভাই, চলো সবাই এর সাথে যাবে। কি দিবে? 7/7/2026, 7/7/2026 এই মুহূর্তে আমরা ভারত সেবাশ্রম সংঘ হরিদ্বারে চললাম। আমরা সবাই পতঞ্জলিতে গতকাল তীর্থদেবজির সাথে কথা বলেছি যে আমরা যারা যারা চারধাম যাত্রা করেছি একটু পতঞ্জলি ফেস 2-এ যোগ অভ্যাস করতে চাই। তীর্থদেবজি বললেন আসুন, সবার ব্যবস্থা হবে। ব্রেকফাস্টের ব্যবস্থা ওনারাই করেছেন ওখান থেকে। আমরা সবাই রেডি। এটা খুব আশ্চর্য ব্যাপার, 5টার মধ্যে, ভোর 5টার মধ্যে সবাই তৈরি হয়েছে। এখান থেকে 40 মিনিট মতো লাগে পতঞ্জলি ফেস 2 যেতে। আমরা এখন বাস ধরবো, বাই বাস পতঞ্জলি ফেস 2, ওখানে যোগ অভ্যাস হবে। তারপরে সেখান থেকে ব্রেকফাস্ট করে ফেজ 1-এ আসবো, ডাক্তার দেখানো, একটু কেনাকাটা করে তারপরে আমরা আশ্রমে আসবো। আশ্রমে সবার খুব ইচ্ছা, আশ্রমবাসীদের যারা আশ্রম দেখাশোনা করেন তাদের খুব ইচ্ছা যে আপনারা রান্নাবান্না করে এতদিন আহার করলেন, আমাদের আজকে একটু আহার করা। আমরা আজকে এখানে আশ্রমে দুপুরে আহার করবার সিদ্ধান্ত নিয়েছিলাম। ফাইনালি একটু রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে হবে, আশ্রমের স্টাফদেরকে। ওদের খুব ইচ্ছা আমরা একটু রান্না করে খাওয়াই, সেই ব্যবস্থা সব করা হবে। আর আজকে রাত্রেই সব এখান থেকে বিদায় ভারত সেবাশ্রম সংঘ। সাথে থাকুন। 7 তারিখ গতকাল রাতে আমরা প্রায় 9টা নাগাদ ভোজন টোজন করে ঘরে চলে আসলাম। আবার সেই ঘর নেওয়া হয়েছে। এখানে আমাদের ঘর আগের থেকে বলা ছিল, কুপনও কাটা ছিল। আমাদের রাতের খাবারের ব্যবস্থা করলেন রবীনবাবু বারাসাত থেকে এবং প্রভাতবাবু ইসলামপুর থেকে। আগামীকাল আমরা সবাই, অর্থাৎ 7 তারিখে আমরা সবাই পতঞ্জলিতে যাব যোগ অভ্যাস করতে। এটা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মোতাবেক ভোরবেলা সবাই ঘুম থেকে উঠে গেছে দেখছি। এটা কিন্তু রেকর্ড। আমাদের পবিত্র গুরুধাম দর্শন, এত দূর এসেছি আর গুরুধামে যাবো না, এটা কখনো হয়? আমরা হরিদ্বারে আগেই তীর্থদীপজির সাথে কথা বলে রেখেছিলাম। উনি বলেন সবকো লাইয়ে কোই প্রবলেম নেই হ্যায়। দুপুরে ভোজনের কথা বলছিলেন, আমরা বললাম না, দুপুরে ভোজন আমরা করব না, সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে আসবো, কেন আজ সবাই বাড়ি ফেরার পালা। সেই মোতাবেক আমরা সকলেই সকালবেলা বাস ধরে চলে গেলাম। 40 টাকা করে বাসের টিকিট, পতঞ্জলি ফেস 2-এ গিয়ে পৌঁছালাম। সুনীলবাবু 5-6 জন একটু পরের বাসে এসেছিল। যাই হোক, এখানে আমাদের আজকে কাজ হচ্ছে, অনেক দিন ধরে আমরা যোগ অভ্যাস করি না, এখন এখানে আমরা যোগ অভ্যাস করব, এটা আমাদের মূল উদ্দেশ্য। সেই মোতাবেক সবাই আমরা গেঞ্জি পরে, আমাদের সেই হলুদ গেঞ্জি পরে, যে গেঞ্জিটা এবার বানানো হয়েছিল বিশেষ করে ভ্রমণের উদ্দেশ্যে, 180 টাকা মতন খরচ পড়েছিল। পিছনে কালার করাতে একটু খরচ বেশি পড়েছিল। এই গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে, এটা হওয়াতে কিন্তু আমাদের ভ্রমণ অনেকটা সুন্দর হয়েছে আমরা দেখলাম।
চলো আমরা পতঞ্জলি ফেজ 2-তে। এর জন্যই সবাই এর জন্যই আমরা বেঁচে আছি, এর জন্যই সবার সাথে পরিচয়, এই মাটির জন্য, হ্যাঁ এইখানকার জন্য। আজকে আফসোস যে গুরুজি নেই আছে, হুম, আমরা একজন করাচ্ছি। দেখলেন দেখলেন দেখলেন? হ্যাঁ হ্যাঁ, বৈদিক হচ্ছে তো। হ্যাঁ। আমি তো খুলেছি প্রথমেই, আমি ভাবলাম গুরুজি আছে। চলো পতঞ্জলি ফেস্ট। মেন গেটে তীর্থদেবজি বলেই দিয়েছেন, আমরা গেট থেকে এন্ট্রি করলাম। এবার আমরা যোগ ভবনে যাচ্ছি। এইখানে আজকে তো স্বামীজি নেই, স্বামীজি থাকলে সবাই আমরা দেখে নিতে পারতাম ওনাকে, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য, উনি আজকে বাইরে রয়েছেন। তো অন্য একজন সন্ন্যাসী আজকে ক্লাস নিচ্ছেন, সেই ক্লাস খুব মনোযোগ সহকারে আমরা সবাই করলাম। এখানকার পরিবেশ আপনারা যারা পতঞ্জলিতে এসেছেন তারা সবাই জানেন, এটা বলার কিছু নেই, এটাকে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। তো সবারই শরীর কিন্তু সুস্থ আছে ডিউ, কারণ কি আমরা সবাই যোগ করি এবং আমাদের আহারের উপর খুব নিয়ন্ত্রণ রেখেছিলাম। আমরা পুরো ট্রিপে আহারের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু আমরা শারীরিকভাবে সবাই সুস্থ আছি। আর এই দেখুন আমাদের ব্রেকফাস্টের জন্য স্বামীজি উপরে আমাদেরকে বলে দিয়েছেন, ওখানে কাউন্টারে বলার সাথে সাথে বললো হ্যাঁ আপনাদের 34 জনের ব্রেকফাস্ট বলা আছে। লাইন দিয়ে এখানে সবাই ব্রেকফাস্ট করলাম আমরা, সুস্বাদু ব্রেকফাস্ট, ডালিয়ার পায়েস আর মুগ ডালের খিচুড়ি ছিল, খুব সুস্বাদু। সবাই খুব জুত করে খেয়ে এটে খুব সন্তুষ্ট। এরপরে সবাই গেলাম আমরা ফেজ 1-এ। এই যে খাওয়ার ঘর, এত সুন্দর ডাইনিং স্পেস, যারা কোনোবার আসেনি তারা তো দেখে অবাক। এবার গেলাম আমরা ফেজ 1-এ, ওখানে কেউ ডাক্তার দেখালো, আমরা একটু শপিং করলাম। এখানে একটা মেগা স্টোর আছে, করে টোরে আমার তো তারা আমাকে এখনই ফিরতে হবে, কারণ হোটেলের ঘরগুলোকে আমাকে ছেড়ে দিতে হবে। এরপরে আমরা সব হোটেল থেকে বেরিয়ে পড়লাম, যার যার মতন যাওয়ার মতন ছিল, কেউ থাকলো, রাতে সবাই বেরিয়ে পড়লাম। এই যে আমরা ট্রেনে বসে আমি যাচ্ছি এখন দিল্লি। ট্রেনে বসে বসে আমি এই লেখার কাজ করলাম, আমি ব্লগ লিখি। এই যে এই লেখাটাই কিন্তু পরে বই আকারে আমাদের যারা রয়েছেন তাদের সবাইকে দেয়া হবে। আমরা 8 তারিখ সকালবেলায় ভোরবেলায় ট্রেন ধরে বেরিয়ে পড়লাম, 9 তারিখে বাড়ি ফিরলাম। পুরো ভ্রমণটাকে যদি আমি একটু সামারাইজ করি, একটু সংক্ষিপ্তে যদি বর্ণনা দিই, তাহলে দেখবেন এই ভ্রমণ কিন্তু জীবনের একটা উপলব্ধি, একটা দারুণ অনুভূতি কিন্তু কাজ করে এই পুরো ভ্রমণটার মধ্যে। যদি আপনি খুব সুন্দরভাবে এটাকে ফিল করেন, তাহলে দেখবেন অনেক নতুন মানুষের সাথে আপনার পরিচয় হচ্ছে। আপনার সাথে যারা রয়েছে তারা আপনাকে কিন্তু লক্ষ্য করছে যে আপনি তো আমাদের কাছে নতুন, আপনার ব্যবহার কেমন, আপনার কথাবার্তার ধরন কেমন। মূল বিষয় কিন্তু এগুলোই। এই যে আপনি কেদার দর্শন করলেন, এই যে হাঁটলেন, এগুলো তো শারীরিক দক্ষতা প্রমাণ পেলই। এই যে কেদারের যে পাথরের মূর্তিটাকে দর্শন করে, পাথর শিলাটাকে দর্শন করলেন, ওর মধ্যে দিয়ে কি দেখা, ও দেখা তো ক্ষণিকের দেখা, কিন্তু এই 10 দিন একসাথে থেকে আমরা যে একে অপরকে দেখলাম, এখানে যে একে অপরকে আমরা চিনলাম, নিজেদের ঘাটতিগুলোকে লক্ষ্য করলাম, কোথায় আমার কোন ঘাটতি আছে। আমি সবাইকে কি বলি জানেন, আমি সবাইকে বলি যে দেখো এই যে 10-15 দিন আমরা একসাথে থাকবো, নিজেরা খুব সুন্দরভাবে থাকার অভ্যাস করো। আর এর মধ্যে আমার মধ্যে যদি তোমরা ভালো কিছু দেখো তাহলে সেটা গ্রহণ করবে, আর আমি চেষ্টা করব তোমাদের কারো মধ্যে যদি কোনো ভালো কিছু দেখে সেগুলো আমি জীবনে ধারণ করার চেষ্টা করব। এই উদ্দেশ্যে কিন্তু আমি ভ্রমণ করতে এসেছি, এটা আমি প্রথম দিনে সবাইকে ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য, ভগবানকে দেখা। কেদার দর্শন তো আমি এর আগেও করেছি, কিন্তু এই যে 34 জন, তাদের মধ্যে যে ভালো মানুষ, তাদের মধ্যে যে ঈশ্বর তত্ত্ব লুকিয়ে রয়েছে, সেইটাকে দেখাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এই জন্য আমি যতদিন এই ভ্রমণ চলে, দেখবে আমি পুরো ভ্রমণের প্রতি কিন্তু একদম মনোনিবেশ করে থাকি। কোথায় কার কী হচ্ছে, কোথায় কার কোনো ঘাটতি হচ্ছে নাকি, এগুলো আমাকে দেখতে হয়। এখানে একটু সংক্ষেপে বলি, আমাদের পুরো ভ্রমণ করে আমি সবার পয়সা, হরিদ্বারে যখন ফিরলাম, হরিদ্বারে ফিরে রুমে বসে আমি সব হিসাব করলাম, প্রত্যেকের অর্থ, কারো উদ্বৃত্ত অর্থ আমার কাছে ছিল, আমি কারো কাছে পাবো এরকম ব্যাপার ছিল, কেউ আমার কাছে পাবে। ধাম যাত্রা করে কিন্তু এইসব ধার বাকি রাখতে নেই। আমার যে ট্রাভেল এজেন্ট আছে, যে গাড়ি করে দিয়েছিল, তার সমস্ত পয়সা, হোটেলের পয়সা, কোথাও কোনো কিছু বাকি না রেখে, দোকানদার সবার সাথে একদম ক্লিন, পরিষ্কার করে কিন্তু আমরা হরিদ্বার থেকে বেরোলাম, যাতে কেউ পরে না বলতে পারে যে এরা আমাদের টাকা বাকি রেখে গেছে বা অর্থে অনিয়ম কিছু করে গেছে।
সব কিছু করে যখন হিসাবপত্র করতে দেখছি, তখন দেখছি কারো খরচ হয়েছে 11,500 টাকা আর কারো খরচ হয়েছে 12,500 টাকা। তো আমি গড়ে যদি বলি তাহলে আমাদের এই ভ্রমণে 15 দিন ভ্রমণে গাড়ি ভাড়া বাদ দিয়ে, ট্রেনের ভাড়া বাদ দিয়ে আমাদের খরচ হয়েছে আনুমানিক 12,000 টাকা মাথা পিছু। এত কম খরচে এটা এই কারণে সম্ভব হলো যেহেতু আমরা জয়েন্টলি একসাথে সবাই ছিলাম। এই যে আমরা ডালখোলা চলে এসেছি। আমি তাহলে হ্যাঁ চলো ডালখোলা স্টেশনে আমরা এই প্রভাত রোডে চলে গেল আলুয়াবাড়ি। খুব সুন্দর ট্রিপ। 16 দিন পর আবার আমরা যে যার বাড়িতে। চলেন। দেখেন, একটা মানুষকে 1 ঘন্টা দেখলেন, 2 ঘন্টা দেখলেন বা একদিন দেখলেন, আপনি কিন্তু মানুষটাকে চিনতে পারবে না। এক একজন তো সারা জীবন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থেকে একে অপরকে চিনতে পারে না। কিন্তু বিশ্বাস করুন, যখন কোথাও আমরা ভ্রমণ করি 10 দিন, 12 দিন, 15 দিনে মানুষ চেনা যায়। কোন মানুষটার মনে কী চলছে, কার মনের অবস্থা কী, এগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যায় এই ভ্রমণে। এই জন্যই ভ্রমণ করতে আমার এত মজা লাগে। আমি শুধু মানুষ দেখতে চাই। এবারও কিন্তু অনেক ভালো মানুষের সাথে পরিচয় হলো, অনেক ভালো মনের মানুষকে দেখলাম, যেগুলো কিন্তু স্মৃতি থেকে যাবে। এই ভ্রমণের কি করি, এবার আমি একটা ভ্রমণের ব্লগ লিখি। ব্লগ লিখে তার মধ্যে ছবি সহ প্রিন্ট করে প্রত্যেককে একটা করে বই আমি দিই, যাতে এটা তাদের স্মৃতি হয়ে থাকে। এই বই লেখার কাজ আমার চলছে। আমি হয়তো আর দিন 15 মধ্যে এই লেখার কাজটা শেষ করে ফেলে সবার হাতে এই বইটা পৌঁছে দেব। এইবার আমাদের প্রায় 30টা 34 জনের মধ্যে আমি যা দেখলাম 22টা বা 23টা পরিবার ছিল। পরিবারেতে একটা বই দিলে হবে, 22 থেকে 23টা বই প্রিন্ট করতে হবে। প্রায় 40-50 পাতার বই হয়। এগুলো সব আমাকেই খরচ করতে হয়। এটা খুব একটা ব্যাপার না, এগুলো আমার প্যাশান বা শখ বলতে পারেন। যারাই আমার সাথে ভ্রমণে গেছে তারা এই বই পেয়েছে। তো চলুন, আবার শেষ হয়ে গেল আমার একটা সুন্দর ভ্রমণ। 4 ধাম যাত্রায় এর আগের বারও গেছি, আমি 3 জন ছিলাম। কিন্তু এবারের ভ্রমণ যেন অনেক বেশি উপলব্ধি, অনেক বেশি যেন ভালো লাগে এবারের ভ্রমণে। আমি নাম বলে কাউকে মহানও করব না, কাউকে ছোটও করব না। সবাই আমার কাছে সমান ছিল, সবাইকে আমি সমান নজরে দেখেছি। কাউকে বেশি ভালোবাসা, কাউকে একটু অবজ্ঞা করা, এরকম আমার ছিলই না আঁকাগোড়াই। তো সবাইকে নিয়ে এই যে ভ্রমণ এত সুন্দরভাবে শেষ করলাম, এই জন্য আমি সর্বশেষে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমার মধ্যে এই শক্তি দিয়েছেন যে আমি কোনো বিষয়ে বিরক্ত না হয়ে সবার সাথে কোঅপারেশন রেখে সবার কথা শুনে সবার সমস্যা সমাধানের চেষ্টা করেছি। সেই শক্তি ঈশ্বর আমাকে দিয়েছেন। বিশেষ করে বদ্রীনাথ ধামে কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছিল। কোথার থেকে যেন আমার মধ্যে কেউ যেন বলল না তুমি এই কাজটি করো। আমি অবসর সময় মানাগ্রাম দেখে আবার এসে বদ্রীনাথ ধাম দেখে কাউকে নিরাশ না করে আমরা কিন্তু আমাদের যাত্রা শেষ করেছিলাম। সবাই ভালো থাকবেন। পুরো সিরিজ কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইগুলো আমার ক্ষুদ্র প্রয়াস। আমি খুব এক্সপার্ট ইউটিউবার নই বা ভিডিও ফটোগ্রাফি আমি খুব ভালো করতেও পারি না। যতটা পারি এই রাখা, শুধুমাত্র এগুলোকে প্রিজার্ভ করে রাখা, যাতে ভবিষ্যতে কখনও একটু সময় পেলে যেন বসে এইগুলো দেখে, এই ভিডিওগুলো দেখে যেন আমার অতীতের দিনের কথা যেন মনে পড়ে। তার জন্য এই প্রয়াস, ব্যাস এই ক্ষুদ্র প্রয়াস। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যারা ভিডিও লাইক করছেন, শেয়ার করছেন, তাদের সবাইকে ধন্যবাদ। তাদের উৎসাহে কিন্তু আমার পথ চলা। ভালো থাকবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে।